নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য। ফেলে আসা বছর 2024। মোদির মন্ত্রিসভার সেরা মন্ত্রী যদি বাঁচতে বলেন, আমার নিজস্ব একটা চিন্তাভাবনা আছে, সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করব। পরিষ্কার বলছি, 5 জন সেরা মন্ত্রী বাছাই করতে গেলে আমার তালিকায় প্রথম নামটা উঠে আসবে অশ্বিনী বৈষ্ণব, যিনি রেলমন্ত্রী এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী। অত্যন্ত গুণী একজন মানুষ, অত্যন্ত কৃতি একজন মানুষ, একজন আমলাও ছিলেন, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গেও কাজ করেছেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে ভারতীয় রেলের কাজগুলোকে সামলাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু তারপরে যে মানুষটির নাম, সেই মানুষটির নাম এস জয়শঙ্কর, যিনি বিদেশ মন্ত্রী, যিনি বেসিক্যালি একজন আমলা ছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী তার উপর ভরসা রেখেছেন বিদেশ মন্ত্রকটা সামলানো। এরপরে আরও কিছু মন্ত্রী আছেন, নির্মলা সীতারামন অর্থমন্ত্রীটা মন্ত্রকটা সামলাচ্ছেন, যথেষ্ট দক্ষতার সঙ্গে সামলেছেন, কোভিড পিরিয়ডেও সামলেছেন। তাছাড়া আরও কয়েকজন মন্ত্রী আছেন, নীতিন গডকরি, যিনি অসামান্য কাজ করেন, ইন্টারনালি স্ট্রাকচারালি প্রচুর কাজ করেন। আরও একজন মানুষের নাম আমার মনে হয় যে পীযূষ গোয়েল, মন্ত্রী হিসেবে যথেষ্ট সফল। আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু প্রথম নাম হিসেবে অশ্বিনী বৈষ্ণব বললাম, অথচ বলছি সেরা মন্ত্রী এস জয়শঙ্কর কেন। আমি আপনাদের একটু ব্যাখ্যা করে বলবো। এস জয়শঙ্করের কাজটা মূলত বহির্বিশ্বের সঙ্গে, আর অশ্বিনী বৈষ্ণবের কাজটা ইন্টারনালি ভারতবর্ষের ভেতরেতে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু সামনে দুয়ারে বিপদ, বাংলাদেশকে নিয়ে সমস্ত শক্তি একজোট হয়ে ভারত বিদ্বেষী প্রচার চালাচ্ছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে অশ্বিনী বৈষ্ণব ইদানিংকালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে বিষয়টিকে কীভাবে ট্যাকল করা হবে, সাম্প্রতিককালে তার সমস্ত পারফরমেন্স যদি বিচার করা হয়, আমি বলবো তিনি এই মুহূর্তে সেরা অস্ত্র নরেন্দ্র মোদীর হাতে, এবং সামলাচ্ছেনও দক্ষতার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রকটা। দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভারতবর্ষের স্বার্থ যাতে বিঘ্নিত না হয়, রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে একটা সমদূরত্ব কিন্তু আবার খুব আন্তরিক সম্পর্ক মেনটেন করেছেন এস জয়শঙ্কর, যার ফল আলটিমেটলি তেল আমদানিতে তার বেনিফিটটা ভারত সরকার পেয়েছে। পরবর্তীকালে আপনারা জানেন, সেই জাহাজ তৈরি করেছে, একটি নির্দিষ্ট জাহাজ তৈরি করেছে সোভিয়েত রাশিয়া, তার ইঞ্জিন সাপ্লাই হয়েছে ইউক্রেন থেকে। ভারতীয় টেকনোলজিস্টরা সেটাকে ইউক্রেন থেকে নিয়ে সোভিয়েত রাশিয়াতে পৌঁছে দিয়েছেন। এই ধরনের বাইলেটারাল রিলেশনশিপগুলো এক একটা সরকারের সঙ্গে ভারতবর্ষকে ডিভিডেন্ড দেয়। ধরুন, ডোনাল্ড ট্রাম্প জিতেছেন, ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতায় আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এখনও বাইডেনের সরকার চলছে। ইন্টারিম পিরিয়ডে গিয়ে একটা ঝটিকা 5 দিনের সফর করে এলেন এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং 5 দিনের সফরে তিনি হোয়াইট হাউসে বাইডেনের যিনি নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করলেন, আবার যিনি হবু নিরাপত্তা উপদেষ্টা হবেন ডোনাল্ড ট্রাম্পের, তার সঙ্গেও দীর্ঘ বৈঠক করলেন। বিভিন্ন কনসাল জেনারেল যারা ছিলেন তাদের সঙ্গে বৈঠক করলেন, ম্যারাথন বৈঠক করলেন, দিনে 4টে 5টা করে বৈঠক করে সরাসরি মাত্র গতকাল এস জয়শঙ্কর দেশে ফিরেছে। দেখুন, ক্রিসমাস ইভ 1 জানুয়ারি, এই সময় তো নর্মালি ডিপ্লোম্যাটরা, টেকনোক্র্যাটরা বা মন্ত্রীরা কিছুটা ছুটির মানসিকতায় থাকেন। এস জয়শঙ্কর গতকাল ফিরেছেন ভারতে, ফিরেই আবার কয়েক ঘন্টার মধ্যে ফিরতি ফ্লাইট ধরে চলে গেছেন কাতার। কি দরকার ছিল? মানুষটি তো 1 জানুয়ারি তো ছুটি উপভোগ করে তারপর কাতার যেতে পারতেন না, সময় নষ্ট করেননি। মানে আমি বলছি 31 তারিখই ফ্লাইট ধরে 30 তারিখ মধ্যরাতে ফ্লাইট ধরে চলে গেলেন কাতার। কাতারের প্রধানমন্ত্রী এবং কাতারের যিনি বিদেশমন্ত্রী, তার সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল, সেই বৈঠক অ্যাটেন্ড করতে চলে গেলেন। 3 দিন কাতারে থাকবেন। কাতারের প্রধানমন্ত্রী কাতারের বিদেশমন্ত্রীর সঙ্গে বাণিজ্যিক থেকে শুরু করে এই উপমহাদেশের সমস্যা, আন্তর্জাতিক বিষয়, রপ্তানি আমদানি, শিল্প সাংস্কৃতিক সমস্ত বিষয়গুলো নিয়ে, ম্যারাথন ইস্যুগুলো নিয়ে তার স্ট্রাকচারটা অফিসার পাঠিয়ে করে রেখেছিলেন। সেই 3 দিনের ঝটিকা সফরে কাতার সরকারের সঙ্গে বৈঠক করে তিনি ফিরে আসবেন। এই মানুষটার এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন হয় না। দোভালকে পাঠিয়ে দিয়েছেন চীনে একদিকে, ওদিকে বিক্রম মিস্ত্রিকে পাঠিয়েছিলেন বাংলাদেশে, এবং একটার পর একটা সমস্ত বৈঠকগুলো সারছেন, বিভিন্ন অফিসিয়ালসদের পাঠিয়ে দিচ্ছেন বিভিন্ন
বহির্বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা ঠিক রাখতে চীনকে এই সময় একটুখানি প্যাসিফাই করে রাখার কাজটা দরকার ছিল, সেটা খুব দক্ষতার সঙ্গে করেছেন। মিলিটারি জেনারেলদের সারা ভারতবর্ষে যেমন রাজনাথ সিং ঘোরাচ্ছেন বিভিন্ন মিলিটারি ফ্রন্টের লোকজনকে, বিশেষ করে প্রান্তিক এলাকা সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গে বারবার বিএসএফ থেকে শুরু করে বিভিন্ন সেনাপ্রধানরা আসছেন, মনিটরিং করছেন, সবাইকে বুস্ট আপ করে রাখছেন। এইসব কাজগুলো ইন্টারনাল স্ট্রাকচারে হচ্ছে, কিন্তু বহির্বিশ্বের রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক রাখা, মেনটেন করা, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি রাখা এবং ভারতবর্ষের পজিশনটাকে ক্লিয়ার করে রাখা, এই কাজটা কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে এস জয়শঙ্কর করছেন। ধরুন কাতার এই মুহূর্তে ভারতবর্ষের কাছে কেন ইম্পর্টেন্ট? মধ্যপ্রাচ্যের এই দেশ ভারতবর্ষের সঙ্গে 2023-24-এ 1400 কোটি মার্কিন ডলারের তাদের আমদানি রপ্তানির ব্যবসা হয়েছে। এর মধ্যে 1200 কোটি 30 লক্ষ ডলার ভারতবর্ষ আমদানি করেছে কাতারের থেকে, এই টাকাটা ভারত সরকারকে পেমেন্ট করতে হয়েছে। আর 200 কোটি মতো, অ্যারাউন্ড 170 কোটি সম্ভবত, 170 কোটি কাতার ভারতবর্ষকে পেমেন্ট করেছে, 170 কোটি মার্কিন ডলার, মানে বাণিজ্য হয়েছে মোট 1400 কোটি ডলারে। এবং মূলত ভারত সরকার যে আমদানিটা করেছে সেটা মূলত তেল, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় সেইটা কাতার থেকে ইম্পোর্ট করেছে। দেখুন, কাতার বেসিক্যালি খুব ছোট রাষ্ট্র এবং এই ছোট রাষ্ট্রের লম্বা চওড়া বললে আপনার চমকে যাবেন, 80 কিলোমিটার বাই 160 কিলোমিটার তার দৈর্ঘ্য এবং প্রস্থ। সেখানে জনবসতির সংখ্যা কত? 28 লক্ষ। শুনলে চমকে গেলেন না? একটা রাষ্ট্র, তার জনবসতি 28 লক্ষ, হ্যাঁ। এবং সেই 28 লক্ষর মধ্যে ভারতীয় জনসংখ্যা হচ্ছে প্রায় 8,30,000, মানে প্রায় 1/4 জনসংখ্যা কিন্তু ভারতীয়, মানে ভারতবর্ষের মানুষ কাতারে বিভিন্ন মিশনে সেখানে কাজ করেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে কাজ করেন, বিভিন্ন আইটি প্রজেক্টে কাজ করেন, বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন। ভারতীয় বংশোদ্ভূত তারা কাতারে থাকেন, কাতারে কাজ করেন, প্রবাসী ভারতীয়। সেই রাষ্ট্রের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক রাখাটা ঠিক দরকার। এই কারণে 8 লক্ষ ভারতীয়র স্বার্থ যেমন সুরক্ষিত রাখাটা কাতারে একটা দরকার, তার থেকেও বড় দরকার হচ্ছে তেল সাপ্লাইটা ঠিক রাখা দরকার। রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেও সম্পর্কটা ঠিক রেখে সেই তেল সাপ্লাই রাশিয়া থেকে যেটা আসার দরকার ছিল যথাযথ দামে কিন্তু ভারত সরকার পেয়েছে। আজও রাশিয়ার কাছেও ভারত বন্ধু, ইউক্রেনের কাছেও ভারত বন্ধু। এই ধরনের দুটো দেশের মধ্যে যখন রক্তক্ষয়ী যুদ্ধ হয় তখন দুটো দেশের সঙ্গে ইকুয়াল ডিস্টেন্স অথচ ইকুয়াল সম্পর্ক রাখাটা খুব ডিফিকাল্ট একটা কাজ। এই এস জয়শঙ্কর কিন্তু খুব ডিপ্লোম্যাটিক্যালি কাজগুলো করেন এবং যখন প্রয়োজন মনে হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সেই দেশে যাওয়ার জন্য তিনি পরামর্শটা দেন। এখনও পর্যন্ত গত 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতবর্ষের পররাষ্ট্র নীতিতে মৌলিক কোনো পরিবর্তন হয়নি। ভারতবর্ষ সবার সঙ্গে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করেছে। মধ্যখানে চীনের সঙ্গে একটা সংকট হয়েছে, কিন্তু চীনের সংকটটাকেও ভারত সরকার খুব ডিপ্লোম্যাটিক্যালি অরুণাচল প্রদেশ, লাদাখকে হ্যান্ডেল করছেন, ট্যাকল করছেন। দুয়ারে যেহেতু শত্রু বাংলাদেশকে মাথায় রেখে পাকিস্তান যেহেতু ভারতবর্ষকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, সেখানেও কিন্তু এস জয়শঙ্কর যথাযথ যা ভূমিকা পালন করা করছে। আমরা হয়তো একটু উদ্গ্রীব হচ্ছি কেন র্যাডিক্যাল স্টেপ নিচ্ছি না, কিন্তু সেটা এস জয়শঙ্কর কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেই পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করছেন। এবং আমার অ্যাপারেন্টলি মনে হয়েছে যে এখানে খুব বুদ্ধিমত্তার ছাপ আছে। বাংলাদেশকে ভারতবর্ষের উপর ডিপেন্ডেন্ট রেখে যাওয়া, এটা ভারতবর্ষের একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং। কারণ ভারতবর্ষের কী দরকার আছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে যাওয়ার? বাংলাদেশ একটা যুদ্ধ ভাব করছে কেন? পাকিস্তান তাকে প্রভোগ করছে। পাকিস্তানের নিজের অবস্থা একদম ভেঙে চৌচির হয়ে গেছে। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের রক্তক্ষয়ী সংঘর্ষ লেগে গেছে। প্রতিদিন মানুষ মরছে পাকতিকা প্রদেশের সেই অঞ্চলে। সেখানে পাকিস্তান ডিস্টার্ব রয়েছে আফগানিস্তান নিয়ে, ভারত ডিস্টার্ব রয়েছে, বাংলাদেশ ডিস্টার্ব রয়েছে মায়ানমার আরাকান আর্মিদের নিয়ে। ফলত ভারতবর্ষ কিন্তু যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। ভারতবর্ষকে আত্মরক্ষা করা এবং বহির্বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলোর সঙ্গে একটা যথাযথ সম্পর্ক যে যা ডিজার্ভ করে সেইটাকে মেনটেন করা কিন্তু ভারতবর্ষের মূল কাজ। এবং সেটাই কিন্তু দক্ষতার সঙ্গে এই মানুষটি করেছেন এস জয়শঙ্কর। রোগা পাতলা মানুষ, কথা কম বলেন, যতটুকু বলেন মেপে বুঝে কথা বলেন। কিন্তু ভারতবর্ষ 140 কোটির একটা দেশ, বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। সেই রাষ্ট্রের
বহির্বিশ্বের সম্পর্কটা ভারতের কাছে সব থেকে ইম্পর্টেন্ট। কেন কিছুদিনের মধ্যেই হয়তো সিকিউরিটি কাউন্সিলে ভারতবর্ষ পার্মানেন্ট স্থায়ী সদস্য পদ পাবে, এবং সেক্ষেত্রে কিন্তু এই এস জয়শঙ্করের ভূমিকাটা, অভিযানটা খুব গুরুত্বপূর্ণ হয়ে প্রমাণিত হবে তখন। তাই 2024 সাল ফেলে আসা বছরে আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকারের সেরা অস্ত্র হচ্ছে এস জয়শঙ্কর।